নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা আমার মঙ্গল হোক। বন্দনা মঙ্গল হোক। উপাসক দীপেন বড়ুয়া। আমরা প্রকীর্ণ সংগ্রহের সংখ্যপ্রাপ্ত বর্ণনার মধ্যে প্রথম প্যারা শেষ করছিলাম না? শেষ হয়নি? এক লাইন দুই লাইন হয়েছিল। কতটুক পর্যন্ত হয়েছিল? এই রূপে 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব। এভাবে 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব, এটা তো আমরা জানি, সবাই বুঝতে পারতেছি। সুতরাং হেতু সংগ্রহ, বেদনা সংগ্রহ শেষ হয়ে গেছিল। হেতু সংগ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছিল। হেতু সংগ্রহ নিয়ে তেমনি হেতু আলম্বনে চিত্তকে প্রতিষ্ঠিত করিয়া রাখে। 32 পৃষ্ঠার পর থেকে শুরু করলে হবে। আবশু বিশুদ্ধচার। আলম্বনের উপর চিত্তকে প্রতিষ্ঠিত করিয়া রাখে। কে রাখে? হেতু। লোভদেশ মোহ অথবা অলোপদেশ অমোহ দ্বারাই এগুলো এই তিনে 6টা হেতু হচ্ছে যে শিকড় সদৃশ্য। না হলে চিত্ত ওখানে ধীরভাবে অবস্থান করতে পারে না। এবং আলম্বন হইতে রস আকর্ষণ করিয়া চিত্তের চিন্তা বাক্য কার্যকে সঞ্জীবিত, বর্ধিত ও ফলবান করে। এতটুক পর্যন্ত বুঝছেন? দীপেন বাবু, এতটুক পর্যন্ত বুঝছেন?
আপনাদের নেটওয়ার্ক সমস্যা না আমার? হ্যাঁ? শোনা যাচ্ছে আপনার কথা। ও, এদূর পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ বলবে। এরপর থেকে আলোচনা করেন এই অর্থে। লোকদের স্নেহ এবং অলোকদের সমূহ থেকে যেহেতু এই এগুলোর কারণে আমাদের আমার মৃত্যু উৎপন্ন হয় এবং আমরা কর্ম বিভিন্ন ধরনের কিছু কর্ম করে থাকি। তো সেই কারণে এগুলোকে হেঁটে বলা হচ্ছে। জানতে পারছি একটু করে ও, আপনার কথাও ক্লিয়ার করে আসে না? আজকে মনে হয় আমাদের এখানে কিছু উৎসব জন্য ও, কি আলোচনা করবে? উপাসক পুতুল বাবু, ওনারও সমস্যা আছে। এই অর্থে লোভ, দেশ, মোহ এবং অলোভ, অদেশ, অমোহ হেতু। এই কারণে এই ছয়টাকে হেতু বলা হয়েছে, এটা আমরা জানছি। দ্বিতীয় পরিচ্ছেদের সংক্ষেপাত্ম বর্ণনায় এই ছয় চৈতসিক সম্বন্ধেও আলোচিত হইয়াছে। আমরা দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যেও এটা পাব। মঙ্গলক এই স্থলে পুনরুক্তি করিতে হইতেছে যে মোহ পদার্থরাজির বিশেষত পঞ্চস্কন্ধের প্রকৃত স্বভাবকে, প্রকৃত স্বভাব বলতে পঞ্চস্কন্ধের প্রকৃত স্বভাব অনিত্য, দুঃখ, অনাত্মা, এই স্বভাবকে আচ্ছাদন করিয়া নিত্য, সুখ, শুভ আত্মা বলিয়া প্রকাশ করে। এটা মোহের কাজ। এই জন্য মোহাচ্ছন্ন চিত্ত আলম্বনের রসাস্বাদনের জন্য উহাতে আসক্ত হইয়া থাকে বা লোভগ্রস্ত হইয়া থাকে। এদূর পর্যন্ত কেউ বুঝেন নাই আছেন? শিল্পী বড়ুয়া, এই দুইটা লাইনে যেটা আলোচনা করছি বলেন তো। এই অর্থে লোভ, দেশ, মোহ এবং অলোভ, অদেশ, অমোহ হেতু। এটা বলতে নাকি? এটা কি বুঝছেন আপনি? লোভ, দেশ, মোহ মানে কুশলের দিক দিয়ে লোভ, দেশ, অকুশলের দিক দিয়ে লোভ, দেশ, মোহ, কুশলের দিক দিয়ে অলোভ, অদেশ, অমোহ। লোভ, দেশ, মোহ মানে অকুশলের দিক দিয়ে, অলোভ, অদেশ, অমোহ এই। অমিতা বড়ুয়া বলেন। এখান থেকে এই অর্থে লোভ, দেশ, মোহ এবং অলোভ, অদেশ, অমোহ। এখানে ওই আগে যে বৃক্ষের সাথে
বিকের সাথে তুলনা করা হয়েছে হেতুকে। তো এটা মূল কারণ। এটা হচ্ছে যে কৌশলের দিক দিকে হবে যে আপনার লোভ, অদেশ, অমোহ। আর লোভের দিকে হবে যে লোভ, মানে অকুশলের দিকে হবে যে লোভ, দেশ, মোহ। এই স্থলে পুনরুক্তি করিতে হইতেছে যে মোহ পদার্থ রাশির বিশেষত পঞ্চস্কন্ধের প্রকৃত স্বভাবকে, মানে অনিত্য, দুঃখ, অনাত্মাকে আচ্ছাদন করিয়া রাখে। এই লোভ, দেশ, মোহর কারণে এটা মানে আমরা নিত্যকে নিত্য সুখ শুভ আত্মা বলিয়া প্রকাশ করে। মানে এটা হচ্ছে যে আমাদের লোভের কারণে। এই জন্য মোহাচ্ছন্ন চিত্ত আলম্বনের রসায়নের জন্য উহাতে আসক্ত করিয়া রাখে। সেজন্য আমরা এগুলো বুঝতে পারি না আর কি, মোহের কারণে। হ্যাঁ, অর্থাৎ লোভ এবং দেশকেও কার্যে পরিণত করায় বা ওদেরকে সক্রিয় করে রাখে হচ্ছে মোহ। প্রকৃত বিষয় বুঝতে না দিয়ে উল্টা করে বুঝায়, এটা মোহের কাজ। এভাবে সে আলম্বনে আসক্ত করিয়া রাখে। তখন এখান থেকে আলোচনা করেন। তখন ওই মোহজ আসক্তি বা লোভ হেতুতে পরিণত হয় এবং চিত্তকে আলম্বনে প্রতিষ্ঠিত রাখিয়া আলম্বনকে রক্ষা ও উপভোগ করিবার জন্য চিত্তকে পরিচিত করিতে থাকে। মানে এইভাবে যখন পরিচিত, হ্যাঁ, এখানে তখন ওই মোহের মধ্যে আসক্তি হয়ে লোভ হেতুতে পরিণত হয়, মানে লোভে পরিণত হয় এবং চিত্তকে আলম্বনে প্রতিষ্ঠিত রাখিয়া ওই আলম্বনকে রক্ষা করার জন্য এবং উপভোগ করার জন্য চিত্তকে সব সময় ওইদিকে মানে ধাবিত করে রাখে। কেউ না বুঝলে বলবেন। তারপরে তদনুসারে মনোকর্ম, বাককর্ম, কায়কর্মাদি সম্পাদিত হয়। মানে এগুলো লোভ, দেশ, মোহ এগুলোর কারণে আমাদেরকে যখন মানে আসক্ত করিয়া রাখে, পরিচিত করিয়া রাখে, তখন মনোকর্ম, আমরা অকুশলের মধ্যে মনোকর্ম করতে থাকি, বাককর্ম, কায়কর্ম, শরীর মনের দ্বারা মানে অকুশল কর্ম করে থাকি, বাক্যের দ্বারা অকুশল কর্ম করে থাকি এবং কায়ের দ্বারা মানে কোন অকুশল কর্ম মানে আমরা করে থাকি। এটা তারপরে অপরদিকে মোহাচ্ছন্ন চিত্ত যদি গৃহীত আলম্বনে আচ্ছাদ লাভে বাধা প্রাপ্ত হয় তবে প্রতীক উৎপন্ন হয়। তখন মোহের সহিত দেশযুক্ত হয় এবং আলম্বনকে ধ্বংস করিবার জন্য তাহাতে প্রতিষ্ঠিত হইয়া থাকে। এখানে বলছে যে যখন এটা আমরা মনোকর্ম, বাককর্ম, কায়কর্ম করে থাকি, তখন অপরদিকে মোহাচ্ছন্ন চিত্তটা গৃহীত যে আলম্বন নিয়ে আমরা মানে এই যে লোভ, দেশ, মোহ, বাক এগুলো করতেছি, অকুশল কর্মগুলো করতেছি, এখানে যদি কোনো কারণে যদি মানে বাধা প্রাপ্ত হয় তখন মানে প্রতীক চিত্ত হচ্ছে যে মানে হনন করা, হত্যা করার মতো মানে হয়। কিভাবে যে মানে মানে এটা কোনো একটা ক্ষতি করার জন্য মানে আমাদের মনে উৎপন্ন হয়। তখন মোহের সহিত দেশযুক্ত হয়ে, দেশ মানে এখানে হিংসা মানে কারো প্রতি হয় এবং আলম্বনকে ধ্বংস করিবার জন্য তাহাতে প্রতিষ্ঠিত হইয়া থাকে। ওই আলম্বনকে কিভাবে মানে অকুশল কর্ম কিভাবে যে করে, মানে আলম্বন প্রতীক চিত্ত উৎপন্ন হয়। মানে এটা একটু বুঝিয়ে দেন। অপরদিকে মোহাচ্ছন্ন চিত্ত যদি গৃহীত আলম্বনে, মানে যে চিত্তে মোহ সংযুক্ত আছে, গৃহীত আলম্বনে আস্বাদ লাভে বাধা, মানে আমি একটা জিনিসকে
মোহবশত গ্রহণ করে আমি এটাতে লোভগ্রস্ত হয়েছি এবং এটা আমি এখন পেতে চাই। সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়, পেতে চাওয়ার সময় এটা যদি না পায়, তখন প্রতিগ উৎপন্ন হয়, মানে তখন এটার প্রতি ক্রোধ, হিংসা ক্রোধ উৎপন্ন হয়। উৎপন্ন হয়, যার কারণে এটা পাবে না, যাকে কেন্দ্র করে পাবে না, যে বিষয়ের কারণে পাবে না, ওই বিষয়ের প্রতি, ওই আলম্বনের প্রতি তখন ক্রোধ উৎপন্ন হয়, প্রতিগ উৎপন্ন হয়। বুঝছেন এখন না? তখন হ্যাঁ বান্দা। মোহের সহিত দেশ যুক্ত হয়। তাহলে তখন ওই মোহের সহিত কি যুক্ত হয়ে গেছে? দেশ যুক্ত হয়ে গেছে। এবং আলম্বনকে ধ্বংস করিবার জন্য তাহাতে প্রতিষ্ঠিত হইয়া থাকে। আমরা আগেই পড়ছিলাম যে ওই দেশযুক্ত আলম্বনকে প্রতিহনন বা ধ্বংস করিবার জন্যই এই প্রতীক উৎপন্ন হইয়া থাকে। তাহাতে প্রতিষ্ঠিত হইয়া থাকে। দেশমূলক নানাবিধ চিন্তা, ব্যাপাদ, চিন্তা বলতে এখানে ব্যাপাদ, দেশমূলক নানাবিধ চিন্তা, দেশমূলক চিন্তাকে আমরা ব্যাপাদ বলি। বহু কার্য, বহু বাক্য সম্পাদনে নিযুক্ত থাকে। দেশমূলক চিন্তা বা দেশমূলক নানাবিধ চিন্তা কি কি কাজে পরবর্তীতে হয়? বহু কার্য, বহু বাক্য সম্পাদনে নিযুক্ত থাকে। এই রূপে লোভ, দেশ, মোহ হেতুর আকারে অকুশল কর্ম সম্পাদন করায়। মানে এই লোভের কারণে কিভাবে আপনি কথা বলেন, এই দেশের কারণে কিভাবে আপনি কথা বলেন, এই মোহের কারণে কিভাবে আপনি কথা বলেন, কিভাবে আপনি কাজ করেন, কিভাবে আপনি মানসিক চিন্তা করেন, এই বিষয়টা এখানে আমাদেরকে একদম প্রমাণ স্বরূপ করে দেখিয়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা সম্পর্কে দীপেন বাবু একটু আলোচনা করতে হবে। আমরা এই যে পুরো পেজটা করে আসছি, এটা সম্পর্কে আপনাকে পুরো একটু করতে হবে। আপনি করেন, এটা বানিয়ে নেন মনে মনে। এই জন্য ইহা অকুশলের হেতু। অকুশল কথা বলানোর জন্য, যেহেতু এভাবে সে কাজ করাচ্ছে, প্রধান ভূমিকায় সে যেহেতু রয়েছে, সেজন্য এদেরকে অকুশলের হেতু। প্রক্ষান্তরে মোহ বা প্রজ্ঞা আলম্বনের যথার্থ স্বভাব, অমোহ, প্রক্ষান্তরে অমোহ বা প্রজ্ঞা আলম্বনের যথার্থ স্বভাব উদ্ঘাটিত করিয়া প্রদর্শন করে। সুতরাং আস্বাদ অনুভব করিয়া লোভ বা তৃষ্ণা উৎপন্ন হয় না। যেখানে লোভ নাই, সেখানে লোভের ব্যর্থতাও নাই। যেখানে ব্যর্থতা নাই, সেখানে প্রতীগ উৎপন্ন হয় না। অলোভ এবং অদেশ অমোহমূলক। অলোভ এবং অদেশ অমোহমূলক। এই হেতুত্রয় যখন চিত্তকে আলম্বনে সুপ্রতিষ্ঠিত করিয়া রাখে, তখন চিত্ত সেই
আলম্বনের সেই আলম্বন হইতে নৈষ্কর্ম, মৈত্রী ও প্রজ্ঞামূলক চিন্তা, কার্য ও বাক্যরসই আহরণ করে এবং নিজেকে নিরাপদ ও ক্লেশ মুক্ত করে। অহেতুক চিত্ত ভাসমান শৈবালের ন্যায় আলম্বনে অপ্রতিষ্ঠিত। ত্রিবিধ কুশল হেতু জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্তে, ত্রিবিধ কুশল হেতু জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্তে একত্রীভূত হইয়া উৎপন্ন হয়। কোন সেই ত্রিবিধ কুশল হেতু? অমিতা বড়ুয়া। অলোপ, অদেশ ও মোহ, এই তিনটা। অলোপ, অদেশ ও মোহ। হ্যাঁ। জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত কোনগুলো? অলোপ, অদেশ ও মোহ। জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত কোনগুলো? সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সহসংস্কারিক চিত্ত, আর সমনস্য সহগত না, এগুলো হবে যে বিপ্রযুক্ত, তো এটা আর এগুলো। তারপরে চারটা আছে জ্ঞান সম্প্রযুক্ত। তারপর হচ্ছে যে উপেক্ষা গুলো হবে বানতে। হ্যাঁ, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত। আচ্ছা, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত, চারটা। এই চারটার মধ্যে আপনার কি কি যুক্ত হয়? অলোপ, অদেশ, অমোহ। অদেশ, অমোহ, এই তিনটা হেতু যুক্ত থাকে এই চারটা চিত্তের মধ্যে। তিনটা একসঙ্গে থাকে, বুঝছেন? সেখানে জ্ঞান বিপ্রযুক্ত কুশল চিত্তে শুধু অলোপ ও অদেশ হেতুদ্বয় একত্রে যোগ হইয়া উৎপন্ন হয়, একত্র যোগে উৎপন্ন হয়। আর বাকি যে চারটা চিত্ত আছে সেখানে অলোপ এবং অদেশ আছে। উপাসক দীপেন বাবু, আমাদের পুরো আলোচনা থেকে অলোপদেশ সমূহ কিভাবে চিত্তকে আলম্বনে প্রতিষ্ঠিত রাখে আর লোভ দেশ মোহ আলম্বনে কিভাবে চিত্তকে প্রতিষ্ঠিত রাখে, এই দুই সাইড, কুশল এবং অকুশল সাইড দুইটাই আলম্বনের মধ্যে চিত্তকে প্রতিষ্ঠিত রাখে। তবে প্রতিষ্ঠিত রাখার ধরন দুই প্রজাতির, চৈতসিকের দুই রকম অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলেন 2 লাইনে। এখানে আমাদের চিত্ত আলম্বনে প্রতিষ্ঠিত হয় তখনই যখন সে মানে চিত্তে যখন মোহ উৎপন্ন হয় বা মোহ থাকে, তখন কারণ মোহের কারণে আমরা এই অনিষ্ট দুঃখ অনেকটা এই লক্ষণগুলো উপলব্ধি করতে পারি। তো যার কারণে আমাদের আলম্বনের প্রতি লোভ বা আলম্বনকে ভোগ করার বা আলম্বনের সাথে অনুভব করে একটা চেষ্টা বা আসক্ত হয়ে থাকি আমরা। তো এই লোভের কারণে আমাদের তখন কি বলে, আমরা বিভিন্ন ধরনের অকুশল কাজ করে থাকি, চুরি বা মিথ্যা কথা বলা, এরকম। কিন্তু আমরা যখন কোন একটা আলম্বনকে এইভাবে ভোগ করার চেষ্টা করি, তখন যদি এটা অন্য কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের মনের মধ্যে হিংসা উৎপন্ন হয়। যে হিংসা কারণে আমরা তখন
ওই যে আলম্বনের কারণে আমরা আমাদের চিত্ত বাধাপ্রাপ্ত হয়েছে, সে আলম্বনকে ধ্বংস করে একটা চেতনা আমাদের মধ্যে চলে আসে সেখানে। তো এইভাবে আমাদের এই লোকদের সমূহ এগুলোর কারণে এভাবে আমাদের আমরা কুশল কর্ম করে থাকি। পক্ষান্তরে আবার যে অমোহ প্রজ্ঞা আছে, যেটার কারণে আমরা বুঝতে পারি আমাদের অনেক দুঃখ অনাত্মার বিষয়গুলো বুঝতে পারি। তো সেটা যখন বুঝতে পারি তখন আমরা আসলে আর আলম্বন যেটা আলম্বনের প্রতি আমাদের সেই ওই মহ অবস্থায় মুহূর্তে যেরকম একটা আসক্তি থাকে আমাদের মধ্যে, মোহের কারণে আর সেই রকম আসক্তিটা থাকে না। তখন সেখানে লোভ উৎপন্ন হয় না, এবং আলম্বন যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় আমাদের সেই মানে কোনো আলম্বন তার যদি বাধাপ্রাপ্ত হয়, সেই আলম্বনের প্রতি আমাদের কোনো ধরনের দেশ বা হিংসা উৎপন্ন হয় না। তো তখন আমরা কুশল কর্ম করে থাকি, এবং আমরা মৈত্রী চিত্ত উৎপন্ন হয় আমাদের মধ্যে তখন, এবং আমরা বিভিন্ন ধরনের কুশল কাজ করে থাকি। আর এই কারণে আমাদের চিত্ত ওই অলপদের সমূহের কারণে তখন আলম্বন আমাদের চিত্ত তখন প্রতিষ্ঠিত হয় না। আর কেউ বলতে চাচ্ছেন? ইন্দ্রবুড়ো বলবেন? শিল্পী বুড়ো বলতে পারবেন? হেতু হচ্ছে তো মূলত মূল কারণ। আমরা হেতুর কারণে আলম্বন যখন মানে অশুভ হয়, বলতে গেলে এই মানে অকুশলের দিক দিয়ে হলে সেটা হচ্ছে যে লোভ দেশ মোহ, আর কুশলের দিক দিয়ে হলে অলোভ অদেশ অমোহ। আমরা যখন মোহে মানে এই যে অকুশলের দিকে চিন্তা করি, তাহলে আমরা এই মানে শুধু খারাপ কাজই করব, মানে খারাপ দিকে আমাদের মনটা থাকবে সবসময়। ওখানে মানে আমাদের মনের দ্বারা খারাপ কাজ করবে, বাক্যের দ্বারা কাজ খারাপ হবে, কায়ের দ্বারাও খারাপ কাজ হবে। যখন ওই অপর দিকে যখন আমরা ওই অলপদে সমূহ মানে চিন্তা করবো কুশলের দিক দিয়ে, তখন আমাদের চিত্তটা হবে মানে শান্তি। সবকিছুতে আমরা ওই অলপদে সমূহ মানে ওই কুশলের দিক দিয়ে চিন্তা করবো আর কি, সবকিছু মিলে। অবশ্য বিশুদ্ধচার আসছো? প্রশ্নটা আমি আবার আরেকবার বলছি। প্রশ্নটা হচ্ছে যে এই তিনটা বিষয়কে আমরা হেতু বা মূল কারণ হিসাবে আমরা চিনলাম, জানলাম। অকুশল পক্ষীয় কথা বলার জন্যে, অকুশল পক্ষীয় কাজ করার জন্যে, অকুশল পক্ষীয় চিন্তা করার জন্যে লোভ দেশ মোহ এরা প্রধান কারণ। এদেরকে কেন্দ্র করেই, এদের হেতুতেই, এদের নেতৃত্বেই অকুশল কথা, অকুশল কাজ, অকুশল চিন্তা করি আমরা। সেজন্যই এরা প্রধান হেতুতে কাজ করে, এই জন্য এরা হেতু। এবং লোভ করে রস আস্বাদন করে, হিংসা করেও রস আস্বাদন করায়, এবং মোহ করেও মোহেরও রস আস্বাদনের মাধ্যমে আলম্বনে সুপ্রতিষ্ঠিত রাখায়। এই লোভ দেশ মোহ। অলোভ দেশ অমোহ
আলম্বনের রস আস্বাদন করায় কিভাবে? মৈত্রী, করুণা সহ মোদি সরকার নিরাপদ জীবনযাপনের, প্রজ্ঞামূলক চিন্তা এবং নৈষ্কর্ম্য জীবনযাপনের রস আস্বাদনের মাধ্যমে অলোপদেশ অমোহ হেতু করে এভাবেও আলম্বনে প্রতিষ্ঠিত রাখায়। দুইটার স্বভাব দুই দিকে হিসাবে এই বিষয়ের মধ্যে এই বিষয়গুলো দ্বারা আমরা পরিচালিত হই। এই তিনটা এভাবে পরিচালিত করায়, এই তিনটা এভাবে পরিচালিত করায়। আবার এগুলো সবগুলোর মূলে দুইটা বিষয় রয়েছে, কি? অমোহ এবং মোহ। সবগুলো ঘটনাগুলো ঘটতেছে যে পঞ্চস্কন্ধের যথাস্বরূপ না জানার কারণে। আর এদিকের যে কুশল প্রক্রিয়ার ব্যাপারগুলো ঘটছে পঞ্চস্কন্ধের যথাস্বরূপ জানার কারণে। জানলে একরকম হয়ে যাচ্ছে, আবার না জানলে আরেক রকম হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল। অবশ্য বিশুদ্ধচার কৃত্য সংগ্রহ থেকে আলোচনা করো। একটা প্রশ্ন না, এটা বাদ। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা জানি লোভ দেশ হচ্ছে গিয়ে মহামূলক, আর একইভাবে অলোপদেশ কিন্তু ও মহামূলক। তাহলে জ্ঞান প্রদত্ত চিত্তে অলোপ অলোপ আর ওদেশ এই দুইটা একসাথে উৎপন্ন হয়, কিন্তু এমন এমন তো হয় না যে কি যেহেতু অলোপ এটা অমহামূলক, অতএব অলোপ আর অমোহ তো একসাথে উৎপন্ন হয় না। এই হচ্ছে অলোপ এবং অমোহ, এটা অলোপ মানে মানে লোভ দেশ যেমন মহামূলক তেমনি অলোপ দেশ কিন্তু অমহামূলক, তাই না? হ্যাঁ, কিন্তু জ্ঞান বিপ্রযুক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের অলোপ যেটা উৎপন্ন হচ্ছে বা অদেশ যেটা উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু অমোহ থাকতেছে না। অথচ এখানে বলা হচ্ছে কি যে অলোপ আর অদেশ মহামূলক। মানে আমি প্রশ্নটা বুঝছি। প্রশ্নটা হচ্ছে যে অর্থাৎ অলৌহ জাতীয় কার্যক্রম কিভাবে প্রজ্ঞার আশ্রয় ছাড়া কিভাবে করতে পারে, এটাই তো? অদেশ জাতীয় কার্যক্রম কিভাবে প্রজ্ঞার আশ্রয় ব্যতীত করতে পারে, এই আপনার প্রশ্ন হচ্ছে যে এটা। অবশ্য বিশুদ্ধচার প্রশ্নটা বোঝা গেছে না? হ্যাঁ, আলোচনা করো। এখানে ডিরেক্টলি অমোহ যুক্ত না হলেও এটা উপনিশ্চয় হিসেবে কাজ করে, যে অমোহটা। তার মানে সরাসরি হেতু হয় না। সরাসরি হেতু হওয়ার জন্য যে গুণাবলী গুলো প্রয়োজন সেগুলো নেই বিদায় সে উপনিশ্চয় হিসেবে থাকে। কিভাবে? যেটা সরাসরি আমরা যে উদাহরণটা দিয়ে থাকি, যে দান করছেন, তো আপনি যে জিনিসগুলো দান করছেন সেই জিনিসের প্রতি আপনার লোভ নেই বিদায় আপনি ওইগুলো দান করার জন্য সিদ্ধান্ত বা সংকল্প নিয়েছেন আমি দান করব, এবং যাকে দান করবেন তার প্রতি আপনার ক্রোধ হিংসা নেই বিদায় আপনি তাকে দান করবেন বলে সংকল্প নিয়েছেন। তাহলে আপনি দানও করতেছেন, সেটা হলো, এবং যাকে দান করছেন তার প্রতি যে ক্রোধ নেই সেটা হচ্ছে অর্থাৎ তার প্রতি দ্বেষ নেই, তাহলে ওইদিকে অদেশ হয়ে যায়। তাহলে অমোহ এখানে নেই। এটা অমোহ থাকা না থাকা এটা আপনার উপর নির্ভর করে। কিভাবে? আপনি এই দানাদি কার্যক্রম করে যদি কিছু পাওয়ার জন্য ইচ্ছা করেন, কামনা করেন, তখন কিন্তু এই ওইটা আপনার
এই যে মোহটা তখন হেতুতে পরিণত হয় না। কিন্তু যখনই আপনি এই দান করে এই দানের ফলটা, যে আমার মনে যে ক্লেশগুলো আছে এটা থেকে এটা দূর হওয়ার জন্য চিন্তা করেন, অর্থাৎ নির্বাণের চিন্তা করেন, তখন ওইটা হেতুতে পরিণত হয়, অর্থাৎ মোহটা তখন মোহে পরিণত হয়। আর যখন অলোভ অদেশ থাকে তখন মোহটা উপনিষ্ঠ হিসেবে থাকে। এই তাহলে এই যে আপনি দান, ওইটা আলাদা বিষয়, আবার অদাস কারো প্রতি সেটাও আলাদা বিষয়। হেতু তখনই মোহ তখনই যুক্ত হয় তখন সেটা কোনো কাম্য বিষয় আপনি ইচ্ছা না করে, যদি এটা যে আপনার মনের হিংসাগুলোকে দূর করার জন্য এটা চিন্তা করা হয়, এভাবে করলে এটা মোহতে হয়। আর যদি ওইভাবে চিন্তা না করে যদি কোনো কাম্য বিষয়গুলো চিন্তা করেন পাওয়ার জন্য, তখন মোহটা উপনিষ্ঠ হিসেবে কাজ করে। তার মানে অলোভ অদেশ ওরা নিজে নিজে উৎপন্ন হতে পারে দুইটা একসাথে, কিন্তু তখন মোহটা উপনিষ্ঠ হিসেবে থাকে, অর্থাৎ তখন ওই সত্যটা তখন ও জানতে পারে না। মোহ থাকাতে ও তখন ওই এই সত্যটা যথাযথ উপলব্ধি হয় না, বিদায় ও এগুলো চিন্তা করে, এগুলো পাওয়ার জন্য ইচ্ছা করে মোহের কারণে, কিন্তু এটা ও উপনিষ্ঠ হিসেবে থেকে নির্দেশনাগুলো দিচ্ছে। কিন্তু যখন ওই মোহ চলে আসে তখন আর মোহ থাকতে পারে না, তখন ও সরাসরি এই মোহটা হেতু পরিণত হয়ে যায়। এখন বুঝছেন কিনা নাকি আরো বলতে হবে কিছু? উপাসক পুতুল বাবু, দেখেন এই জাতীয় প্রশ্নগুলো করতে হবে, এগুলো না করলে আমরা কখনো এটা নিয়ে গবেষণা করব না, বুঝছেন? উপাসিকা ইন্দ্রা বড়ুয়া, উপাসিকা অমিতা বড়ুয়া, সবাইকে বলছি এই জাতীয় প্রশ্নগুলো না আসলে অভিধর্ম আলোচনা করা যায় না, এই বই পড়া যায় না। প্রথম থেকে আমি যখন এটা পড়া শুরু করছি আমি পড়তে বাধ্য হচ্ছি, কারণ এটা আলোচক না পাইলে এটা বই আলোচনা করা সম্ভব না, বুঝছেন? তো সেজন্য কি এরকম আলোচনা বা এরকম গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করলে আপনাদের কাছ থেকে প্রশ্ন আসবে, নাইলে প্রশ্ন আসবেও না, প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, আর না আসলে এই বই চলবে না, বুঝছেন? সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে উপাসক কি নাম যে তো ভুলিয়ে গেলাম আরো, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই জাতীয় প্রশ্নগুলো করতেছেন, সেজন্য এটা অত্যন্ত গুরুগম্ভীর আলোচনা এবং আপনি এগুলো চিন্তা করতেছেন বলেই আপনার কাছে এই প্রশ্নগুলো আসতেছে, না আসলে এগুলো ইয়ে হবে না, এবং এটার কারণে আমাদেরও অনেক লাভ হয়, কল্যাণ হয়। ঠিক আছে, এটা প্রত্যেকটা বিষয়ের একটা পার্সেন্টেজ দিয়ে যদি আমরা হিসাব করি, এখান থেকে মোহের এটা 100 থেকে 99 করে একদম এটা 0 জায়গায়, এখান থেকে আবার 1 থেকে শুরু করে অমোহেরও একদম 100 পর্যন্ত যদি নাম্বারিং করি আমরা, যেখানে একদম 0 সেখানে আপনি বলতে পারবেন না মোহ আছে, এরকম বলা যাবে না। আবার যেখানে অমোহের 1% হয়েছে মাত্র, সেখানে মোহ আছে এটা বলা যাবে না। আবার প্রজ্ঞাকে বা অমোহকে দেখাই দেওয়া সরাসরি এটাও সম্ভব না, এবং এটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে না যাওয়া পর্যন্ত বলা চলে না যে এটা প্রজ্ঞা সমৃদ্ধ অলোপ, এটা বলা চলে না। এটা প্রজ্ঞা সমৃদ্ধ অলোপ
এটা প্রজ্ঞা সমৃদ্ধ অদেশ, এটা বলা চলে না। আমাদের মা বাবারা সন্তানাদিকে মৈত্রী দান করে, মৈত্রী অদেশ চিত্ত, কিন্তু এই মৈত্রীতে সবসময় জ্ঞান সম্প্রযুক্ততা রয়েছে এটা বলা চলে না। এটা ওনার স্বভাব সিদ্ধভাবে উনি এটা করে থাকেন, প্রত্যেকটা প্রাণীগুলো এভাবে করে থাকে। এটা জ্ঞান সম্প্রযুক্ত মৈত্রী নয়, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এই অলোপ এবং অদেশ এটা দুইটা একসঙ্গে যুক্ত থাকে, তারা একটা একটা হয় না, দুইটা একসঙ্গেই যুক্ত থাকে, অলোপ এবং অদেশ। আমরা দ্বিহেতুকভাবেই দেখতেছি মহাকুশল চিত্তগুলো, অহেতুকও আছে, একহেতুক নাই, একটা থাকলে ওইটা থাকতে হবে বাধ্যগত, এরকম সিস্টেম। উপনিশ্রয় আকারে কাজ করে অনেক সময়, আবার কাজ না করলেও এই দুইটা বিষয় এমনিও হতে পারে, উপনিশ্রয় আকারেও থাকতে পারে, আবার উপনিশ্রয় না হয়েও অলোপ এবং অদেশ কর্ম সম্পাদিত হতে পারে। ছোট্ট আলোচনাতে নিশ্চয়ই বুঝে গেছেন, আমি শুধু মায়ের উদাহরণ দিলাম, যেটা মা আমাদেরকে যত্ন করে, ভালোবাসে, মৈত্রী দেয়। এই মৈত্রীতে সবসময় জ্ঞান থাকে না, জ্ঞান সম্প্রযুক্ত হয়ে তারা এই কাজ করে না, বা প্রজ্ঞা সম্প্রযুক্ত হয়ে এই কাজ করে না। বুঝে গেছে? এভাবে পার্সেন্টেজ মিলিয়ে নিলে আপনার এটা আর বুঝতে কষ্ট হবে না। আর এই বিষয় খুব উত্তম রূপে বুঝতে পারবেন আরও, প্রজ্ঞা সম্পর্কে আরও যখন জ্ঞান হবে আরও ক্রমান্বয়ে বুঝতে পারবেন। এটা এই বইয়ের শেষান্তে এটা খুব সুস্পষ্ট হবে বিষয়টা। অবশ্য বিশুদ্ধাচার বোঝা গেছে? বান্তে এখানে একটা বিষয় হচ্ছে মানে অদেশটা অমোহমূলক কিভাবে হয়? অদেশটা অমোহমূলক হওয়ার কারণ হচ্ছে যে মোহ যখন সমৃদ্ধ থাকে সে শুধু দেশমূলক কাজই করতে পারে, এটা মোহের স্বভাবজাত ধর্ম। ওর ক্ষমতা নাই, মোহের ক্ষমতা নাই অহিংসামূলক কাজ করা। আছে, আমরা যখন অদেশমূলক কার্যক্রম করি তখন আমার মধ্যে মোহ কিন্তু বিরাজমান, ওই চিত্তে ওই ক্ষণে ওই মুহূর্তের জন্য মোহ বিরাজমান, বা মোহ শক্তি আকার ধারণ করতে পারেনি, ও মোহের রূপ নিতে পারেনি, ওই ক্ষণের জন্য ওই চিত্তের জন্য অমোহ। এটা আরো পরিষ্কার হবে, আমরা এমনি বলে ফেলতেছি যে কি আমাদের মধ্যে মোহ বিদ্যমান, আসলে তো প্রতি চিত্তক্ষণের ব্যাপারগুলো তো প্রত্যেক চিত্তক্ষণে ক্ষণে এগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রতিক্ষণেই যেই চিত্ত চৈতসিকগুলো চিত্তের মধ্যে চৈতসিকগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো আবার সেই ক্ষণেই আবার ধ্বংস হয়ে যাচ্ছে না, উৎপন্ন হয়ে মাত্রই আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা, এগুলো আপনাদের এগুলো পড়তে পড়তে একসময় পুরো সেট হয়ে যাবে পুরো বিষয়টা। হ্যাঁ, খুব সুন্দর রূপে উত্তম রূপে সেট হয়ে যাবে যে ও এটা থাকলে এটা থাকা সম্ভব না। যেই চিত্তের মধ্যে মোহ থাকবে সেই চিত্তে কখনো অদেশ উৎপন্ন হওয়া সম্ভব না, অলোপ উৎপন্ন হওয়া সম্ভব না। ও শুধু দেশই করতে জানবে, ও শুধু ধ্বংসই করতে জানবে এবং লোভই করতে জানবে মোহ থাকলে। এই ক্ষেত্রে কি ভাবতে মৈত্রী, করুণা, মুদিতা, চারি ব্রহ্ম ভাবনা যেটা আছে আর কি, এগুলো কি সব অমোহমূলক হবে? এটা ওই পার্সেন্টেজ যে বলতে চাইছিলাম এটা বুঝলে হয়ে যাবে। যেমন মহাব্রহ্মারা ওনারা এই চারি ব্রহ্মবিহারে সুপ্রতিষ্ঠিত, তাই বলে ওনাদেরকে প্রজ্ঞাবান বলা যাবে না। হ্যাঁ, প্রজ্ঞাও আছে, হয়তো প্রজ্ঞার কারণেও উনি হয়েছেন, তবে প্রজ্ঞার সর্বশ্রেষ্ঠ পর্যায়ে গেলে উনি মুক্ত হয়ে যেতেন, অতটুকু পর্যন্ত হয়তো যাননি, অথবা এই প্রজ্ঞাতে একেবারে ওই প্রজ্ঞার অবস্থা না চিনিয়েও ব্রহ্মলোকে যাওয়া যায়। প্রজ্ঞা সম্পর্কে কোনো পরিচয় নাই, তথাপিও তিনি ব্রহ্মলোকবাসী হতে পারবেন।
মৈত্রী করুণা মুদিতা উপেক্ষাতে সুপ্রতিষ্ঠিত থাকতেও পারবেন। তো ওই পার্সেন্টেজ ওটা নাই, মানে মোহ নাই, ঠিক আছে, কিন্তু প্রজ্ঞা আছে এমনও বলা যাবে না। প্রজ্ঞা, শুধু প্রজ্ঞা বিষয়টা কি এটা মনে রাখলে আমাদের এটা বুঝতে কষ্ট হবে না। বারবার এটা প্রজ্ঞা বলার সঙ্গে সঙ্গে ওটা মাথায় আনতে হবে কি, প্রজ্ঞা মানে হচ্ছে যে পঞ্চস্কন্ধের যথাস্বরূপ জানতে পারা। পঞ্চস্কন্ধের যথাস্বরূপ কি? অনিত্য দুঃখ অনাত্মা। হ্যাঁ, অনিত্য দুঃখ অনাত্মা বুঝতে পারা। পঞ্চস্কন্ধ কি? নামরূপে নামরূপ কি? রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। হ্যাঁ, এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সারা জগতের মধ্যে এই পাঁচটাই আছে, এর বাইরে আর কোনো কিছু নাই। এবং সারা জগতের সব কিছুই অনিত্য এবং সব কিছুই দুঃখপ্রদায়ী এবং সব কিছুই অনাত্মাধর্মী। আত্মার মধ্যে আমরা যেটাকে আত্মা বা জীবনী শক্তি যেটা বলতেছি, ওটার মধ্যে যেমন কোনো আত্মত্ব ওরা কেউ প্রকাশ করতে পারে না, রূপ জগতেও এমন কোনো বিষয় নাই যেটা আত্মত্ব প্রকাশ করতে পারে, আমিত্ব প্রকাশ করতে পারে, আমিত্ব প্রকাশ করে সত্যি সত্যি প্রমাণ দিতে পারে, এরকম কোনো অবস্থা এই পঞ্চস্কন্ধের মধ্যে নাই। এটা যথাস্বরূপ, পঞ্চস্কন্ধের যথাস্বরূপ, এটাকেই আমরা প্রজ্ঞা বলি। এটা তাহলে এই বিষয়টা, এই চিন্তাটা কোন কোন বিষয়ের উপরে থাকে এটা বিচার করলে আপনি পেয়ে যাবেন। জ্ঞান সম্প্রযুক্ত যে চিত্তগুলো আছে, এই চিত্তগুলোর কিছু উদাহরণ আমরা পেয়েছিলাম, আগের ক্লাসেও পেয়েছিলাম। যেমন কেউ স্কুল বানিয়ে দিচ্ছে, এটা প্রজ্ঞা সম্প্রযুক্ত, জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের উদাহরণের মধ্যে এটা আসছে। হ্যাঁ, তবে আবার এই কথাগুলো আমরা আলোচনা করছিলাম, অনেকে স্কুল বানিয়ে দিচ্ছে যে ওনার রাজনৈতিক প্রেক্ষাপট শক্ত করার জন্যে। হ্যাঁ, তাহলে এটা আমরা বিচার করে বের করে ফেলতে হবে আসলে বিষয়টা ও দান করতেছে, ওই চেতনা তার ত্রিহেতুক চেতনা আসবে না আসবে না, এটা আমরা এখন সহজেই অনুমান করতে পারতেছি এখন ওই বিষয়টা। তো এটা সম্পূর্ণ নিজের উপরই নির্ভর করে কোনটা কোন পর্যায়ে গিয়ে পড়বে। তবে খুব সূক্ষ্মভাবে এই সমস্ত প্রত্যেকটা বিষয়, এই জাতীয় কুশল কর্মগুলো করার সময়ে খুব নীরবভাবে, খুব সুপ্তভাবে, খুব সূক্ষ্মভাবে মোহের অবস্থিতি আছে, যতক্ষণ পর্যন্ত না আমরা চূড়ান্ত জ্ঞান মার্গে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত। কোথায় পর্যন্ত দেখেছিলাম আমরা? অনাগামী অরহৎ মার্গ পর্যন্ত এই মোহের অবস্থান, অবস্থিতি, অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি। সেভাবে বিচার করলে আপনার এটা বুঝতে আর কষ্ট হবে না, খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমি এটা বলছি যে এমনি নর্মালি এত দূরেই যে আপনারা নিতে পারবেন এমনটাও না, এটা নিজে থেকেই পুরো বিষয়টা বুঝে আসতে হবে। হ্যাঁ, এটা যে আমি এই আলোচনাতে যে আপনার এই প্রশ্নের উত্তর যে ক্লিয়ার করে ফেলবো, এটাও কিন্তু আসলে এটা না। আমাদের বিশুদ্ধ চেষ্টা করেছেন বলার জন্য, হ্যাঁ, এই বলাতেও যে হয়ে যাবে আপনাদের আমাদের এমন না, এই পুরো বিষয়টা সম্পর্কে তদ্গত না হইলে ইয়ে করা সম্ভব না। যাই হোক, তথাপিও এভাবে আলোচনা করলে একটু একটু হতেই তো হয়, একটু একটু বুঝতেই বিষয়গুলো বোঝা সম্ভব হয়, না হলে হয় না। অবশ্য বিশুদ্ধচার বান্তে, হ্যাঁ বান্তে বান্তে ওই কামবাজার এই যেটা বান্তে এটা জ্ঞান বান্তে আর মহাগত চিত্ত বান্তে, এই চিত্রগুলো সবগুলো বান্তে প্রজ্ঞামূলক শূন্য বান্তে। আবার বলেন, প্রশ্নটা আমরা বুঝতে পারি নাই। বান্তে ওই যে কামবাজার মধ্যে বান্তে কৌশল যে সাইডে জ্ঞান সম্পর্ক যে চিত্ত বান্তে আর মহাগত চিত্তে যেগুলো আছে ওগুলো সবগুলো বান্তে খুব প্রজ্ঞামূলক কৌশল বান্তে। হ্যাঁ, প্রজ্ঞামূলকে হতে পারে, প্রজ্ঞা
থাকলেও ওই যে পার্সেন্টেজ বলে বুঝাই দিছি যে এই কারণেই আমি পার্সেন্টেজ বলার কারণ হচ্ছে যে এটাই যেমন সাধারণ মানুষ প্রজ্ঞা সম্পর্কে কোনো অভিজ্ঞতা কোনো জ্ঞান ধারণা তার নাই, তারাও এই জাতীয় কাজগুলো করে, বুঝছেন? আবার এই জাতীয় কাজগুলো প্রজ্ঞাসম্মত হয়েও করে এবং নির্দিষ্ট একটা স্কেল আছে, ওই স্কেলের মধ্যে পড়লে ওই চিত্রগুলোকে আপনি বলতে পারবেন জ্ঞান সম্প্রযুক্ত। এটা আমি একটা বোর্ডের মধ্যে একবার দেখাইছিলাম, আলোচনা করছিলাম বোর্ড নিয়ে। হ্যাঁ, আজকে তো হবে না, আজকে টাইম শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমরা আবার কালকে আলোচনা করি, যে এই জ্ঞান সম্প্রযুক্ত চিত্রগুলোর কথা নিয়ে, ঠিক আছে? অবশ্য বিশুদ্ধচার আমাদের আজকের আলোচনার বিষয়টা বুঝা গেছে? প্রশ্নটা কি হবে তাইলে সুন্দর করে ইয়ে করো তো, বলো তো। প্রশ্নটা হচ্ছে বানতে যদি এই অলৌকিক মোহাম্মদ তারা কি কি অমহত থাকছে, যেটা আমাদের দীপন উপাসক বলছিল প্রশ্নটা, যে অলোভ অদেশ মোহ ব্যতীত কিভাবে উৎপন্ন হয়, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে কালকে একটা সুন্দর করে 2-1 মিনিটের বা 1 ঘন্টাও যাক, কোনো অসুবিধা নাই, সুন্দর করে আবার মানে আমিও কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছো না, ওইভাবে পুরো বিষয়টাকে মনে করে একটা ইয়ে করে সাজাই ফেললে সুন্দর হবে। কালকে এটা নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের কালকে কি তাহলে ঠিক আছে, কালকে বন্ধ থাকবে আর কি, পরশুদিন আমরা এটা আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রত্যেকেই অতি আনন্দ চিত্তে এই বই পড়তে আসছেন। এটা পড়ানোর পূর্ব মুহূর্তে, এটা শুরু করার পূর্ব মুহূর্তে আমার সত্য ছিল যে কি এগুলো বোঝার মতো এবং এগুলো বুঝলে এই জাতীয় প্রশ্নগুলো করার মতো ব্যক্তি লাগবে এবং জানার জন্য বোঝার জন্য অতি পিপাসা এটা লাগবে না। এমনি চলো কেনা শুনিত তো ভালো লাগের বোধ কিছু নোয়া নোয়া কথা শুনির, চলো কেনা এরকম হইলে সবাই হ্যাঁ কিছু থাকতে পারবেন, 2-4 জন 5 জন এরকম লাগবে যে এগুলো ইয়া করার জন্য, সবসময় প্রশ্ন আদি করার জন্য 2-4 জন এরকম লাগবেই, না হলে এটা চলবে না। বাকিগুলো হ্যাঁ সবাই শুনেন, পুণ্য করতেছেন, আমাদেরও ভালো লাগতেছে, একটু ভরপুর হয়েছে ক্লাসটা, হ্যাঁ ভালো লাগতেছে, এটাও ঠিক আছে। কিন্তু কয়েকজন এরকম না হইলে তো সবাই যদি বলেন যে না ও করবে তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে এখানে হচ্ছে না, চলছে না, স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এতদিন দীর্ঘদিন চলার পেছনে কারণ হচ্ছে কেউ না কেউ তৈরি হয়ে যাচ্ছে, চলছে, কিন্তু সবাই যখন একসঙ্গে ডাউন মেরে দেবে বন্ধ হয়ে যাবে। তো সেজন্য সবাই একটু এই দৃষ্টিকোণ থেকে একটু সদয় থাকবেন, একটু মানে যত্নশীল হবেন সবাই, তাহলে আমরা এটা পুরো শেষ করতে পারবো। শুধু এটা নয়, পুরো অভিধর্মটাই আমরা শেষ করতে সক্ষম হব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বুদ্ধের মহা পুরস্কার সদৃশ্য, মহা আশীর্বাদ সদৃশ্য অভিধর্ম
অর্থ সংগ্রহ আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম। এটা আমাদের পুণ্য সাধিত হয়েছে। পুণ্যকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাদেরকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় উদ্বুদ্ধ করে চলেছেন, সহায়তা করে চলেছেন, তাদেরকে পুণ্যকে দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন, তাদেরকে পুণ্যকে দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মৃত ব্যক্তি, পাপমুক্ত সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানবশী কল্যাণমুক্ত সমৃদ্ধ সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা প্রচার করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু